আচ্ছা, একটা জিনিস ভাবা যাক তো, একজন সাধারণ মানুষ গড়ে কত সপ্তাহ বাঁচে? এটা একটা ভাবনার মতো প্রশ্ন। যদি সংখ্যাটা বলি তাহলে সেটা হলো প্রায় ৪,০০০। মাত্র ৪,০০০ সপ্তাহ। ৪,০০০? সংখ্যাটা শুনলে কেমন যেন বুকের ভেতরে একটা ধাক্কা লাগে। ঠিক, একদিকে মনে হয় আরে জীবনটা তো মোটেই এটুকুই, আবার অন্যদিকে এই একটা ভাবনাই হয়তো আমাদের পুরো জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। একদম। আর ঠিক এই ভাবনাটা নিয়ে অলিভার বাকম্যানের অসাধারণ বইটা 4000 উইকস, টাইম ম্যানেজমেন্ট ফর মর্টালস। বইটার নাম শুনলে কিন্তু মনে হতে পারে এটা হয়তো আরেকটা প্রোডাক্টিভিটি গাইড। হ্যাঁ, যেখানে বলা আছে কিভাবে 10 মিনিটে ইনবক্স খালি করতে হয় বা টু ডু লিস্টে আরও বেশি কাজ ঢোকাতে হয়। কিন্তু বইটা আসলে ঠিক তার উল্টো। ঠিক তাই, এটা কোনো টিপস বা ট্রিক্সের বই না, বরং এটা আমাদের সময় নিয়ে যে একটা সার্বক্ষণিক দুশ্চিন্তা কাজ করে সেটাকে একদম গোড়া থেকে নাড়িয়ে দেয়। আজকের আলোচনাটা মূলত এটাই বোঝার চেষ্টা যে কেন আমরা সবকিছু করে ফেলার জন্য যত বেশি দৌড়াই ততই আমাদের উদ্বেগ বাড়ে। আর কিভাবে জীবনের এই সীমাবদ্ধতাকে মেনে নেওয়ার মধ্যেই আসল শান্তিটা লুকিয়ে আছে। চলুন তাহলে এই ধারণার গভীরে যাওয়া যাক। আমার একটা জিনিস কিছুতেই মাথায় আসে না, আমরা এত প্রোডাক্টিভিটি অ্যাপস ব্যবহার করি, নানা রকম সিস্টেম ফলো করি, টাইম ম্যানেজমেন্টের কোর্স করি। হ্যাঁ, কিন্তু দিন শেষে মনে হয় যেন কিছুই করা হলো না, কাজ কমার বদলে আরও বেড়ে যায়। মনে হয় একটা চলন্ত মেশিনের ওপর দাঁড়িয়ে আছি যেটার স্পিড কেবল বেড়েই চলেছে। এটা কি শুধু আমার একার সমস্যা? একদমই না, এটা আমাদের প্রজন্মের একটা সার্বজনীন সমস্যা। আর বার্কম্যান বলছেন এর গোড়াটা লুকিয়ে আছে সময় নিয়ে আমাদের ধারণার মধ্যেই। আমাদের ধারণার মধ্যে কিভাবে? আমরা ভাবি সময় একটা কনভেয়ার বেল্টের মতো, যেটা আমাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে, আর আমাদের কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্র ওই বেল্টে তুলে দেওয়া। কিন্তু আমরা ভুলে যাই যে বেল্টটা কখনো থামবে না। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। মানে সমস্যাটা আমাদের কাজ করার পদ্ধতিতে নয়, বরং সময়কে দেখার ভঙ্গিতে। ঠিক, যেমন ধরুন ঘড়ি আবিষ্কারের আগে মধ্যযুগের একজন কৃষকের কথা। তার কাছে সময় মানে ছিল সকাল, দুপুর, বিকেল, ঋতু। তার জীবনটা চলতো প্রকৃতির ছন্দে। একদম, কাজের প্রয়োজনে সময়কে আলাদা করে মেপে ব্যবহার বা অপচয় করার কোনো ধারণাই ছিল না। কিন্তু যান্ত্রিক ঘড়ি আসার পর সময় একটা আলাদা বস্তু হয়ে গেল, এমন একটা রিসোর্স যা কেনা যায়, বিক্রি করা যায়, আর সবচেয়ে বড় কথা নষ্ট করা যায়। আর তখন থেকেই শুরু হলো সময়ের বিরুদ্ধে আমাদের এই দৌড়। আর এখানেই বোধহয় বাকম্যানের বলা এফিশিয়েন্সি ট্র্যাপ বা দক্ষতার ফাঁদের ব্যাপারটা আসে। একদম, এই ফাঁদটা খুব অদ্ভুতভাবে কাজ করে। ধরুন আপনি ইমেলের উত্তর খুব দ্রুত দিতে পারেন, এর ফল কি হবে? আরও বেশি মানুষ আমাকে ইমেল পাঠাবে। ঠিক তাই, কারণ তারা জানে আপনার থেকে দ্রুত উত্তর পাওয়া যায়। আপনি ইনবক্স খালি করা 10 মিনিটের মধ্যেই দেখবেন সেটা আবার ভরে গেছে। আপনি যত দক্ষ হবেন আপনার কাছে কাজের প্রত্যাশা তত বাড়বে। কনভেয়ার বেল্টের স্পিড আপনি নিজেই বাড়িয়ে দিচ্ছেন। আমি এটা নিজের জীবনে হাড়ে হাড়ে টের পেয়েছি। যেই আমি আমার টিমের মেসেজের উত্তর 5 মিনিটে দেওয়া শুরু করলাম, আমার কাছে আশা করা হতে লাগলো যে আমি সব সময় অনলাইনে থাকব এবং সাথে সাথে রিপ্লাই দেব। আর বার্কম্যান এটাকে একটা দারুণ নাম দিয়েছেন, সিসিফাসের ইনবক্স। হ্যাঁ, গ্রিক পুরাণের সেই সিসিফাসের মতো। যে একটা বিশাল পাথরকে পাহাড়ের চূড়ার দিকে ঠেলে নিয়ে যেত, কিন্তু চূড়ায় পৌঁছানোর আগেই পাথরটা আবার গড়িয়ে নিচে পড়ে যেত। আমাদের টু ডু লিস্ট বা ইমেল ইনবক্সও ঠিক তাই, একটা অন্তহীন চক্র যা কখনো শেষ হয় না। ঠিক। কিন্তু এর সবচেয়ে বড় ক্ষতিটা কি? সবচেয়ে বড় ক্ষতিটা হলো এই ফাঁদটা আমাদের আত্মমূল্যকে আমাদের প্রোডাক্টিভিটির সাথে জুড়ে দেয়। আমরা অবচেতনভাবে ভাবতে শুরু করি আমি ততটাই মূল্যবান যতটা কাজ আমি শেষ করতে পারছি। আর এই ভাবনাটা আমাদের ভেতরে একটা ভয়ঙ্কর মানসিক চাপ তৈরি করে, যেখান থেকে আমরা মুক্তি খুঁজি। হ্যাঁ, আর সেই মুক্তি খুঁজতে গিয়েই আমরা বিক্ষিপ্ত হই। ঠিক, বইতে এটার একটা উদাহরণ আছে, আমি পড়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। একটা তরমুজের গল্প। ব্যাপারটা কি ছিল জানো? ও, দ্য ওয়াটারমেলন প্রবলেম। হ্যাঁ, ঘটনাটা 2016 সালের। বাজফিডের দুজন রিপোর্টার ফেসবুক লাইভে একটা তরমুজের চারপাশে একের পর এক রাবার ব্যান্ড লাগাচ্ছিল।
আর উদ্দেশ্য ছিল এটা দেখা যে ঠিক কতগুলো রাবার ব্যান্ড লাগানোর পর তরমুজটা ফেটে যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো প্রায় 3 মিলিয়ন মানুষের লাইভ স্ট্রিমটা দেখছিল। 43 মিনিট ধরে। শেষে তরমুজটা যখন ফাটলো তখন অনেকেই কমেন্টে লিখছিল, আমার জীবনের 43 মিনিট আমি ফেরত চাই। এই ঘটনাটা আমাদের মনোযোগের সংকটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু বার্কম্যান বলছেন মূল সমস্যাটা স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া নয়, এগুলো তো কেবল উপসর্গ। তাহলে আসল কারণটা কি? আসল কারণ হলো আমরা অস্বস্তি থেকে পালাতে চাই। বিক্ষিপ্ততা বা ডিস্ট্র্যাকশন হলো অস্বস্তিকর অনুভূতির মুখোমুখি না হওয়ার একটা সহজ উপায়। বইতে জাপানে সন্ন্যাসী হতে চাওয়া স্টিভ ইয়ংয়ের একটা দারুণ গল্প আছে। তাকে সাধনার অংশ হিসেবে কনকনে ঠান্ডা ঝর্ণার জলের নিচে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। ভাবতেই তো কষ্ট হচ্ছে। ইয়ং প্রথমে চেষ্টা করতেন মনটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে এই কষ্টটা ভুলে থাকার, কিন্তু তিনি দেখলেন তাতে কষ্টটা আরও বাড়ছে। তাহলে তিনি কি করলেন? একসময় তিনি উল্টোটা করার সিদ্ধান্ত নিলেন। তিনি কষ্টটাকে এড়িয়ে না গিয়ে সেটার উপরই পুরিতরা মনোযোগ দিলেন। জলের ঠান্ডা স্রোত, শরীরের কাঁপুনি, প্রতিটা অনুভূতিকে তিনি খুঁটিয়ে অনুভব করতে লাগলেন। আর তাতে কি হলো? আর অবাক হয়ে দেখলেন কষ্টটা তখন সহনীয় হয়ে গেল। তার মানে যে জিনিসটা আমাদের অস্বস্তিতে ফেলে সেটা থেকে পালানোর চেষ্টা করলে তা আমাদের আরও বেশি করে তাড়া করে। এর সাথে আমাদের কাজের সম্পর্কটা কি? সম্পর্কটা হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো, যেমন একটা নতুন স্কিল শেখা, একটা বই লেখা বা কোনো সম্পর্কের যত্ন নেওয়া। এগুলো প্রায় কঠিন এবং অস্বস্তিকর। এগুলো আমাদের নিজেদের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয়। মনে হয়, আমি কি এটা আদৌ পারবো? আমার কি যথেষ্ট যোগ্যতা আছে? ঠিক, এই ভাবনাগুলো বেদনাদায়ক। আর এই বেদনাদায়ক অনুভূতি এড়ানোর জন্যই আমরা সহজ ডিস্ট্র্যাকশনসের দিকে ঝুঁকে পড়ি। তরমুজের ভিডিও দেখা বা ইনস্টাগ্রাম স্ক্রল করা অনেক বেশি সহজ, কারণ সেখানে কোনো ব্যর্থতার ভয় নেই, কোনো অস্বস্তিকর সত্যের মুখোমুখি হতে হয় না। একদম, এটা একটা চক্রের মতো। গুরুত্বপূর্ণ কাজ অস্বস্তি দেয়, তাই আমরা বিক্ষিপ্ত হই। ফলে গুরুত্বপূর্ণ কাজটা আর করা হয় না, যা আমাদের আরও বেশি উদ্বিগ্ন করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, এই চক্র কি ভাঙা সম্ভব? আমারও ঠিক এটাই মনে হচ্ছে। শুধু সমস্যাটা চিহ্নিত করলেই তো হবে না, সমাধানও দরকার। অবশ্যই সম্ভব। আর এখানেই বইটা একটা গভীর দার্শনিক দিকে মোড় নেয়। বার্কম্যান আমাদের জার্মান দার্শনিক মার্টিন হাইডেগারের একটি ধারণার সাথে পরিচয় করিয়ে দেন। নামটা একটু ভারী, বিইং টুয়ার্ডস ডেথ। হ্যাঁ, নামটা শুনলে ভয় লাগতে পারে, কিন্তু এর অর্থ কিন্তু সারাক্ষণ মৃত্যুকে ভয় পাওয়া নয়। তাহলে এর মানে কি? এর সহজ অর্থ হলো জীবনের সসীমতাকে, অর্থাৎ আমাদের জীবন যে একদিন শেষ হবে, এই চরম সত্যটাকে মেনে নেওয়া। যখন আমরা মন থেকে মেনে নেই যে আমাদের হাতে থাকা এই 4000 সপ্তাহ অফুরন্ত নয়, তখনই আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সিদ্ধান্তকে তার আসল গুরুত্ব দিতে শিখি। এই ভাবনাটা আমাদের প্রতিদিনের সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করতে পারে? কোনো উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। ধরুন আপনি একটা চাকরির অফার পেয়েছেন, বেতন অনেক ভালো, কিন্তু কাজটা আপনার একদমই পছন্দ নয়। আপনি হয়তো নিজেকে বোঝাচ্ছেন, আচ্ছা কয়েক বছর করে নি, টাকা জমিয়ে তারপর পছন্দের কাজ করব। এটা তো আমরা অনেকেই ভাবি। থেকে আসছে না। এটা আপনার ওই 4000 সপ্তাহেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। তখন হয়তো আপনি পুরো সিদ্ধান্তটা নতুন করে ভাববেন। বাহ, এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছে। এই প্রসঙ্গে হর্হে লুইস বোর্হেসের একটা কথা মনে পড়ছে। সময় হলো একটা নদী যা আমাকে ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু আমি সেই নদী। অসাধারণ একটা কথা। আমরা সময় পাই না, আমরা নিজেরাই সময়। ঠিক। আর এই দর্শনটা মেনে নেওয়ার পর বার্কম্যান আমাদের কিছু বাস্তবসম্মত কৌশলের কথা বলেন। তার মধ্যে একটা আমার খুব পছন্দের, দি আর্ট অফ ক্রিয়েটিভ নেগলেক্ট। বাহ, সৃজনশীল অবহেলার শিল্প। ক্রিয়েটিভ নেগলেক্ট নামটা শুনতে বেশ আকর্ষণীয়, কিন্তু কিছুটা স্ববিরোধীও লাগছে। কিভাবে? নেগলেক্ট বা অবহেলা করাটা তো আমরা খারাপ বলেই জানি। তাহলে এর সাথে ক্রিয়েটিভ শব্দটা জুড়ে দিয়ে বার্কম্যান ঠিক কি বোঝাতে চাইছেন? এটা কি স্রেফ কাজ ফেলে রাখার একটা সুন্দর নাম দেওয়া নয়? প্রশ্নটা খুবই সঙ্গত। না, এটা কাজ ফেলে রাখা নয়, বরং এটা হলো সচেতনভাবে বেছে নেওয়া যে কোন কাজগুলো আপনি করবেন না। আচ্ছা। যেহেতু আমরা সবকিছু করতে পারবো না, তাই আমাদের ঠিক করতে হবে কোন কম গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমরা অবহেলা করব, যাতে সবচেয়ে জরুরি কাজটার জন্য জায়গা তৈরি হয়। এর 3টে মূল নীতির কথা বলা হয়েছে। সেগুলো কি কি? প্রথমটা হলো পে ইয়োরসেলফ ফার্স্ট,
ঠিক যেমন আমরা টাকা জমানোর জন্য মাসের শুরুতে একটা অংশ সরিয়ে রাখি, তেমনি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর মনোযোগের কাজটার জন্য দিনের সেরা সময়টা আগে থেকেই বরাদ্দ করে রাখতে হবে। অন্য সব কিছুর আগে, ইমেল চেক করা বা ছোটখাটো মিটিং করার আগে। একদম। দ্বিতীয় নীতি হল লিমিট ইয়োর ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ একবারে 2-3টের বেশি বড় প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। আমরা যখন 10টা কাজ একসাথে করার চেষ্টা করি তখন কোনো কাজই ঠিকভাবে এগোয় না আর আমাদের মনোযোগের দফা ফাড়া হয়ে যায়। ঠিক। আর তৃতীয়টা? তৃতীয়টা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি। রেজিস্ট দ্য এলিওর অফ মিডলিং প্রায়োরিটিজ, অর্থাৎ মাঝারি গুরুত্বের কাজগুলোকে না বলতে শেখা। এই কাজগুলোই সবচেয়ে বিপজ্জনক। কেন? এগুলোকে পুরোপুরি অপ্রয়োজনীয় মনে হয় না, আবার এগুলো আমাদের জীবনের আসল লক্ষ্যের দিকেও এগিয়ে নিয়ে যায় না। যেমন কোনো এক পরিচিতের অনুরোধে একটা কমিটিতে যোগ দেওয়া বা এমন কোনো মিটিংয়ে যাওয়া যা না করলেও চলতো। এই কাজগুলোই আমাদের সবচেয়ে মূল্যবান সময়টা খেয়ে নেয়। একদম। এই না বলাটা সত্যি খুব কঠিন। এর সাথে আরেকটা ধারণা বইতে আছে, দ্য ইনএভিটেবিলিটি অফ সেটলিং। আমরা সেটেল করা শব্দটাকে খুব নেতিবাচকভাবে দেখি, যেন এটা একটা পরাজয়। ঠিক। কিন্তু বার্কম্যান বলছেন জীবনে সেটেল করাটা অপরিহার্য। যে কোনো একটা পথ বেছে নেওয়ার অর্থই হলো অন্য হাজারটা সম্ভাব্য পথ ছেড়ে দেওয়া। যেমন আপনি যদি ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নেন, তার মানে আপনি একজন ইঞ্জিনিয়ার বা শিল্পী হওয়ার পথটা ছেড়ে দিচ্ছেন। আপনি যদি একজনের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন, তার মানে আপনি অন্য কোটি কোটি মানুষের সাথে জীবন কাটানোর সম্ভাবনাকে না বলছেন। তার মানে সেটেল করা মানে হেরে যাওয়া নয়, বরং কোনো একটা বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। একদম। এটা হলো গভীরতা অর্জনের একমাত্র উপায়। আপনি যদি আরও ভালো কিছুর আশায় কোনো কিছুতেই পুরোপুরি মন না দেন, তাহলে আপনি সব কিছুর স্বাদ একটু একটু করে পাবেন, কিন্তু কোনোটারই গভীরতা অনুভব করতে পারবেন না। আর দিন শেষে হাতে কিছুই থাকবে না। ঠিক। এই সবগুলো ধারণাই তো আমাদের ব্যক্তিগত সময় ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছে। কিন্তু সময় কি শুধুই ব্যক্তিগত? আমরা যদি নিজেদের সময়কে নিখুঁতভাবে পরিচালনা করতে শিখি, তাহলেই কি আমরা সুখী হব? দারুণ একটা প্রশ্ন। আর বার্কম্যান বলছেন উত্তরটা হলো না। সময়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকাটা আসলে সুখের চাবিকাঠি নয়, বরং এটা এক ধরনের একাকিত্ব তৈরি করতে পারে। এটা কিভাবে? তিনি মারিও সালসেডোরের উদাহরণ দিয়েছেন। ভদ্রলোক বছরের পর বছর ধরে ক্রুজ জাহাজে জীবন কাটান। তার সময়ের ওপর 100% নিয়ন্ত্রণ ছিল। কখন ঘুম থেকে উঠবেন, কখন খাবেন, কি করবেন, সবই তার ইচ্ছে মতো। হ্যাঁ, কোনো অফিসের মিটিং নেই, কোনো সামাজিক বাধ্যবাধকতা নেই। কিন্তু এই চূড়ান্ত স্বাধীনতার ফল কি হলো? গভীর একাকিত্ব। কারণ তার জীবনের ছন্দ আর অন্য কারোর সাথে মিল ছিল না। ঠিক তাই। এখান থেকেই সম্মিলিত বা সিঙ্ক্রোনাইজড সময়ের ধারণাটা আসছে। ব্যক্তিগতভাবে সময় নিয়ন্ত্রণের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো অন্যদের সাথে তাল মিলিয়ে সময় কাটানো। যেমন সুইডেনের একটা বিখ্যাত প্রথা হলো ফিকা। অফিসের সবাই মিলে দিনের মধ্যে একবার বা দুবার একটা নির্দিষ্ট সময়ে কফি আর হালকা খাবারের জন্য বিরতি নেয়। এটা ঐচ্ছিক নয়, বরং সংস্কৃতির অংশ। আর এই সম্মিলিত বিরতিটা তাদের মধ্যে সামাজিক বন্ধনকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে। ঠিক। গবেষণায় দেখা গেছে, যখন কোনো দেশের বেশিরভাগ মানুষ একসাথে ছুটিতে যায়, যেমন আমাদের ঈদের ছুটির মতো, তখন দেশের সামগ্রিক সুখের পরিমাণ অনেক বেড়ে যায়। কারণ তখন সবাই জানে যে তাদের বন্ধু বা আত্মীয়রাও ফ্রি আছে। হ্যাঁ, ফলে একসাথে সময় কাটানো, দেখা করা সহজ হয়। সময় তখন শুধু ব্যক্তিগত সম্পদ থাকে না, একটা সম্মিলিত অভিজ্ঞতায় পরিণত হয়। তার মানে প্রকৃত স্বাধীনতা হয়তো নিজের সময়সূচিকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণের মধ্যে নেই, বরং অন্যদের সাথে মিলেমিশে চলার ছন্দ খুঁজে পাওয়ার মধ্যেই আছে। একদম। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? জীবনটা মাত্র 4000 সপ্তাহের। আর এই বাস্তবতাকে এড়িয়ে গিয়ে সবকিছু করে ফেলার চেষ্টা একটা ফাঁদ, যা আমাদের আরো উদ্বিগ্ন করে তোলে। এর বদলে আমাদের মনোযোগ কোথায় দিচ্ছি সে বিষয়ে সচেতন হতে হবে, জীবনের সীমাবদ্ধতাকে মেনে নিতে হবে এবং মাঝারি গুরুত্বের কাজগুলোকে না বলতে শিখতে হবে। আর বুঝতে হবে যে সময় শুধু আমাদের একার নয়, এটা একটা সম্মিলিত সম্পদ। আলোচনা শেষ করার আগে বইয়ের সবচেয়ে শক্তিশালী এবং আমার মতে সবচেয়ে লিবারেটিং ধারণাটা নিয়ে কথা বলতে চাই। বার্কম্যান এটাকে বলছেন কসমিক ইনসিগনিফিকেন্স থেরাপি। এই আইডিয়াটা অসাধারণ। এর মানে হলো এই
বিশাল কোটি কোটি গ্যালাক্সির মহাবিশ্বের নিরিখে আমাদের এই ছোট্ট জীবন, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা, আমাদের দুশ্চিন্তা সবই আসলে কতটা তুচ্ছ সেটা একবার ভেবে দেখা। ভাবুন তো একবার, আজ থেকে 100 বছর পর আমাদের নাম বা কাজের কথা কজনই বা মনে রাখবে? এই ভাবনাটা হতাশাজনক নয়, বরং এটা একটা বিরাট মুক্তি। যে মুহূর্তে আমরা বুঝি যে মহাবিশ্বের কাছে আমাদের অস্তিত্ব ধূলিকণার সমান, তখনই ইতিহাসের নাম লেখাতেই হবে বা পৃথিবীকে বদলে দিতেই হবে, এই অংশা চাপগুলো অর্থহীন হয়ে যায়। তখন আমরা সাধারণ জীবনের মধ্যেই অসাধারণ অর্থ খুঁজে পাই। বন্ধুর সাথে মন খুলে আড্ডা দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো, একটা ভালো বই পড়া বা সূর্যাস্ত দেখা, এই ছোট ছোট সাধারণ মুহূর্তগুলোই অসাধারণ হয়ে ওঠে। কারণ তখন আর কিছু প্রমাণ করার চাপ থাকে না। ঠিক, তাই হয়তো আমাদের নিজেদেরকে করা প্রশ্নটা বোগানোর সময় এসেছে। একদম। আমি কিভাবে সবকিছু শেষ করব, এই অসম্ভব প্রশ্নটির পরিবর্তে যদি আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, যেহেতু আমি সবকিছু করতে পারবো না, তাহলে আমার এই সীমিত সময়ের মধ্যে কোন কাজগুলো করাটা সত্যিই জরুরি, কোনটা আমার জীবনকে অর্থপূর্ণ করে তুলবে? এই একটি প্রশ্নই হয়তো আমাদের সময় এবং জীবন নিয়ে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে।